সংবাদগুলো নিয়ে কথা বলতে চাই আজকের সংবাদ সম্প্রসারণে। আর দর্শক, ইতিমধ্যে আমাদের মধ্যে চলে এসেছেন সিনিয়র সাংবাদিক মাহফুজুল্লাহ। জনাব মাহফুজুল্লাহ, স্বাগত আপনাকেও আজকের সংবাদ সম্প্রসারণে। আমরা আসলে প্রথম যে প্রতিবেদনটি দেখালাম সেটি এবং শেষের যে প্রতিবেদনটি, এই দুটি নিয়ে একসাথে কথা বলতে চাই। প্রথমে দেখলাম সচিবালয়ে মাননীয় প্রধানমন্ত্রী দুর্নীতিকে কালো ব্যাধির মতন ছড়িয়ে পড়েছে বলছেন এবং বলছেন সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানাচ্ছেন। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলা হয়েছে, বিভিন্ন সময়ে দুদক নানান রকম হুঁশিয়ারি উচ্চারণ করেছে। কিন্তু শেষের যে প্রতিবেদনটি আমাদের, সেখানে দেখছিলাম যে 50 জন বিদেশে পালিয়ে আছে বেসিক ব্যাংক, হলমার্ক সহ নানান আলোচিত দুর্নীতির ঘটনায়। মানে এরকম যদি চিত্র হয়, এরকম যদি নজির থাকে, তাহলে রাঘব বোয়ালরা ভয় পাবে কি? মানে দুর্নীতি থামবে কিভাবে জনাব মাহফুজুল্লাহ? দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, এই স্লোগান ওয়েলকাম স্লোগান, মানে স্বাগত জানানোর স্লোগান। নিঃসন্দেহে দুর্নীতি আমাদের সমাজে একটা খুব কালো ব্যাধি, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। সমাজে বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি আছে। এখন দুর্নীতি অনেক রকমের দুর্নীতি, নৈতিক দুর্নীতি থেকে শুরু করে অর্থ এবং অন্যান্য সমস্ত জিনিস। কিন্তু আমাদেরকে যেটা সবচেয়ে বেশি বিচলিত করে সেটা হচ্ছে অর্থনৈতিক দুর্নীতি, যেটি তারপর হচ্ছে প্রশাসনিক বা অন্যান্য এইসব। এখন ধরেন আদালতে যে দুর্নীতি হয়, সেই দুর্নীতির সঙ্গে কি অর্থ জড়িত? নিঃসন্দেহে অর্থ জড়িত, কিন্তু সেখানে মানুষ সেটাকে আবার অন্যরকমভাবে ব্যাখ্যা করে। যাক, সেটা তো অন্য আলোচনা। প্রধানমন্ত্রী আজকে যে কথা বলেছেন, আমি বললাম তো, নিঃসন্দেহে এটি স্বাগত জানানোর মতন স্লোগান, মানে রিপিট করার জন্য। তিনি তো এটা মানে নির্বাচনী ম্যানিফেস্টোতে একই কথা বলেছেন। এবং আমি যতদূর বুঝি বা উপলব্ধি করি, সমাজের কেউই কিন্তু দুর্নীতিকে স্বাগত জানায় না বা অনুমোদন দেয় না। কিন্তু তারপরে অনুমোদন না দিয়েও যারা অনুমোদন দেন না, তাদের মধ্যে অনেকে আবার দেখা যায় যে পরবর্তী পর্যায়ে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েন বা দুর্নীতিতে অংশগ্রহণ করেন। আর এই যেটি রিপোর্টের ডিবিসির আজকে, এটা আমি আগেও দেখেছি আর কি, ঘণ্টাখানেক আগে আমি আসবার আগে দেখেছি। আমার কাছে তখন মনে হয়েছে খুব একটা ভালো কাজ করেছে ডিবিসি। এই যে দুর্নীতির ঘটনাগুলো, এগুলো গত 10 বছরের, মানে মূলত আওয়ামী লীগ শাসন আমলের, আমি দল হিসেবে বলছি না, কিন্তু এই সরকারের ধারাবাহিকতায় যদি আমরা এখন আসি, তাহলে এটার দায় দায়িত্ব সরকারের উপরে বর্তায়। আগের যেগুলি হয়েছে সেগুলো আগে সরকারের উপরে বর্তাবে, এখন যেগুলো হয়েছে কাজে এদেরকে নিয়ে আসা বাইরে থেকে, বা এদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা, এইটি শুধু যে সরকারের বা প্রধানমন্ত্রীর দাবি না, জনগণেরও দাবি। দেখেন এখানে একটা আছে, ওই যে বেসিক ব্যাংকের একজন আব্দুল হাই বাচ্চু, তাকে কিন্তু বেসিক ব্যাংকের এত কিছুর মধ্যে তাকে কিন্তু করা হয় নাই, আসামি করা হয় নাই মামলায়। সেটা আদালতের নির্দেশে কয়েক দফা জিজ্ঞাসাবাদী মাত্র। সেটার নানান রকম ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যা আমি স্ক্রিনে দিতে চাই না, কারণ যেহেতু ওই ব্যাখ্যাটা আমি প্রমাণ করতে পারবো না, সেই জন্যে। এখন যেমন ধরেন দুর্নীতি দমন কমিশনের সম্পর্কেও কিন্তু মানুষের আস্থার অভাব আছে। এই জন্য, যেমন দুর্নীতি দমনের কমিশনের যিনি চেয়ারম্যান কয়েকদিন আগে বললেন না যে এমপিদের বিষয়গুলো খতিয়ে দেখা হবে, তাদের যে স্টেটমেন্ট করেছেন, হ্যাঁ, হলফনামাতে সেখানে সম্পদের, নিঃসন্দেহে সেখানে যদি খুব সততার সঙ্গে অনুসন্ধান করা হয়, তাহলে সেখানেও অনেক অনিয়ম ধরা পড়বে। এখন আপনি বলতে পারেন যে আমি একজন সাধারণ নাগরিক, আমার 2 টাকা দুর্নীতি যত না ক্ষতিকর, তার চেয়ে বেশি যারা জাতীয় জীবনের নেতৃত্বের পর্যায়ে চলে গেছেন, যারা এই ধরনের অর্থনৈতিক প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করেন, এবং মূলত এই যে টাকাগুলো গেছে ব্যাংক থেকে, এই ব্যাংকের টাকা তো কারো ব্যক্তির না, এটি হচ্ছে আমাদের যারা ব্যাংকের আমানত রাখেন। ব্যাংক নিজেই কিন্তু ইটসেলফ ইজ এ মালিক, মানে মানুষের এই সমস্ত আমানতের। এখন এই টাকাকে আপনি কম্পেনসেট করবেন কি করে? যেগুলো ব্যাংকের তহবিল থেকে গেছে সেগুলো তার ফেরত আসছে না। ফেরত না আসলে ব্যাংক এই টাকাটা ভরণ করবে কি করে? এর আগেও আমরা দেখেছি পুনর্ভরণ তহবিল দেয়া হয়েছে ব্যাংকগুলোকে, কেন দিতে হবে ব্যাংকগুলোকে? এখন আবার সেদিন কাগজে দেখলাম যে আরও 3টি ব্যাংক দেওয়ার কথা নাকি চিন্তা ভাবনা হচ্ছে। আপনি ক্রমান্বয়ে ব্যাংক দিতে থাকবেন, আমরা ব্যাংকের পরিচালক হব। এখন তো পরিচালক হলে বছরের পর বছর, মানে আপনার পুরো পরিবার থাকতে পারে। এবং পরিচালক হয়ে যেটা করে সাধারণত অভিযোগ সেটা হচ্ছে যে আপনি একটি ব্যাংকের পরিচালক হলেন, সেই ব্যাংকের পরিচালক হওয়ার বদলতে অন্য ব্যাংক থেকে আপনি টাকাটা ধার নিচ্ছেন, লোন নিচ্ছেন, নিয়ে এইভাবে একটা দুষ্টচক্র আছে। তো আপনি সমানে ব্যাংকের অনুমোদন দেবেন, আর আপনি আশা করবেন আমি সেখান থেকে
ইয়ে থাকবো, একেবারে নিষ্কলুষ থাকবো, নিষ্পাপ থাকবো, এইটা মনে এবং করবার কোনো বাজেটে কারণ অর্থ নাই বরাদ্দ তো। অতিরিক্ত। অজয় দাশগুপ্ত, আপনার কাছে আসলে জানতে চাই যে আসলেই তো যদি বেসিক ব্যাংকের কথা যেটি মাহফুজুল্লাহ বলছিলেন যে ব্যাংকার যারা আছেন তারা কয়েকজনই জেলে আছেন, কিন্তু পরিচালনা পর্ষদের সবাই ধরা ছোঁয়ার বাইরে আছেন, অনেকেই পুরস্কৃত হয়েছেন বলে বিভিন্ন পত্রিকায় আছে, আসলে মানে বিভিন্নভাবে পদোন্নতি হয়েছে তাদের। আব্দুল হাই বাচ্চুকে তো আদালতের নির্দেশে, দুদক নিজ থেকে না, আদালতের নির্দেশে কয়েক দফা জিজ্ঞাসাবাদ তাকে করা হয়েছে। মানে আসলে দুদকের অসুবিধাটা কোথায়, নাকি মানে রাঘব বোয়ালরা দুর্নীতির সাথে নেই? রাঘব বোয়ালরা তো আছেই, নইলে এই সংখ্যাটা কেন? একটা ধরেন আওয়ামী লীগ এবারে যখন নির্বাচনের আগে ইশতেহার দিয়েছে, তাতে কিন্তু তিনটা জিনিস বিশেষভাবে সামনে আনার চেষ্টা করেছে। একটা হচ্ছে দুর্নীতি, একটা হচ্ছে সন্ত্রাস, আর একটা হচ্ছে জঙ্গিবাদ। এটা খুবই গুরুত্ব দিয়ে কিন্তু তারা বলছে। অন্যগুলো তো আছে, গ্রাম শহরের সুবিধা পাবে বা ডিজিটাল বাংলাদেশ, আরও সেগুলো। কিন্তু মানুষেরও একটা ধারণা হয়েছিল যে এইবারে, কারণ দুর্নীতিটা অনেক বছর ধরে, দেন 71 থেকে 5 পর্যন্ত একটা বাংলাদেশ ছিল, 15 আগস্ট পর্যন্ত। তারপরে কিন্তু 15 বছর সামরিক শাসন বা সামরিক বাহিনীর প্রভাবের দিন মার্শাল্লাহ ধরনের সরকার আপ টু 96 গেছে। তারপরে 5 বছর শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন ক্ষমতায়। তারপরেই কিন্তু এই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের যে দুর্নীতির এটা আসলো, এবং পরের 5 বছর শেখ হাসিনার শেষ বছর এবং খালেদা জিয়ার 4 বছরই কিন্তু বাংলাদেশকে, এটা কতটা যথাযথ এই অপবাদ দেওয়া নাকি বাস্তবেই দুর্নীতি, সেটা নিয়ে প্রশ্ন আছে, বা মেথড নিয়ে প্রশ্ন আছে। কিন্তু আজকেও যদি ধরি, প্রধানমন্ত্রী তো সরাসরি বলছেন যে সমাজের অন্ধে অন্ধে দুর্নীতি, এবং দুর্নীতি তো ধরেন সেই বঙ্গবন্ধু সেই 74-5 বলছে যে আমার কৃষক দুর্নীতি করে না, আমার ছাত্র দুর্নীতি করে না, আমার রিক্সাওয়ালা ঠেলাগাড়িওয়ালা দুর্নীতি করে না। দুর্নীতি তো করে আমরা যারা লেখাপড়া জানি, আমরা যারা কলমের এক খোঁচায় কোটি টাকা, কেন এখন তো, তখন যদি লাখ টাকা হয় তো এখন কলমের এক খোঁচায় কয়েক কোটি টাকা আয় করে ফেলতে পারে, কিন্তু তখনই বলছে। কিন্তু আর এখন তো এটা আরো অনেক। এবং আজকেও গত 2-3 দিন ধরে দেখবেন এই যে বিশ্বব্যাংকের বা জাতিসংঘের কতগুলো প্রতিবেদন প্রকাশ করছে যে ধনীরা কত টাকা মালিক হচ্ছে, বড় অংশের 5% লোকই বেশিরভাগ সম্পদের মালিক, আর দরিদ্র কমছে, মানুষের একটু ভালো থাকছে, কিন্তু তাদের সংখ্যাটা অনেক, এখনো দরিদ্র সীমার নিচে অনেক লোক বাস করে। এই যে উপরে যারা আছে সবাই কি বৈধভাবে আয় করে? একদল নিশ্চয়ই করে আর কি। খুব সাধারণ কারণেও একজনে এখন কিন্তু আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বা আন্তর্জাতিক যে ব্যবসায়িক নেটওয়ার্ক, সেই চ্যানেল কাজে লাগিয়ে কিন্তু বৈধভাবেও এখন শত শত কোটি টাকার মালিক হওয়া সম্ভব। আগে যেটা সম্ভব ছিল না, এখন এটা সম্ভব। কিন্তু দুর্নীতি হচ্ছে, এবং তার বিরুদ্ধে ধরেন এই যে ব্যাংকগুলো কিন্তু কনসেপ্ট বদলাচ্ছে। এখন দেখেন 70% ব্যাংকে যে টাকা আছে, 10 লাখ কোটি টাকার বেশি আছে, তার 7 লাখ কোটি টাকার বেশি কিন্তু এখন প্রাইভেট ব্যাংকে, 3 লাখ কোটি টাকা হচ্ছে সরকারি ব্যাংকে। ঋণ নিচ্ছে কিন্তু সবই সরকার, সামান্য টাকা ঋণ নেয়, 8 লাখ কোটি টাকার মতো ঋণ আছে আমাদের ব্যাংকগুলোর। তার প্রায় সবটা সরকার, কখনো মাঝে মধ্যে ব্যাংক থেকে ঋণ নেয়। সরকার কিন্তু তার রাজস্ব আয় দিয়ে বা সঞ্চয়পত্র বিক্রি করে তার উন্নয়ন কর্মকাণ্ড বা এই সরকার পরিচালনার ব্যয় মেটায়। বেসরকারি খাত নেয়, এবং এই দুর্নীতিটা আমরা হলমার্ক, তারা টাকা নিচ্ছে কিন্তু সোনালী ব্যাংক, সরকারি ব্যাংক থেকে, কিন্তু সে তো বেসরকারি খাতের কোম্পানি। জনতা ব্যাংক থেকে যারা নিচ্ছে, এটা সরকারি ব্যাংক, কিন্তু যারা ঋণ নিয়েছে এবং ফেরত দেয় না, তারা কিন্তু সবই বেসরকারি খাত। কাজেই এখন শুধু সরকারের দুর্নীতি সেইটা বলার সুযোগ নাই, কিন্তু এখন এই যে 7 লাখ কোটি টাকার বেশি বেসরকারি ব্যাংকগুলো থেকে ঋণ নিচ্ছে, তার 100%ই তো বেসরকারি খাতে যাচ্ছে। কাজেই বেসরকারি ব্যক্তি প্রতিষ্ঠান যারা আছে, বিভিন্ন চেম্বার আছে, সরকারকেই ধরতে হবে, কিন্তু হাত তো দিতে হবে ওই জায়গাটায়। এইটা আর এখন যেটা সেখানেই তো প্রশ্ন, তাহলে যে হাতটা কেন দেওয়া হয় না? হাতটা দেওয়া হচ্ছে না সেখানেই, যে এটা কিন্তু যুগ যুগ ধরে দুর্নীতির প্রতি জিরো টলারেন্স এখন যেমন বলা হচ্ছে, সেটা আগে তেমন ভাবে বলা হয়নি, এটা কেউ বলতে পারবে না। তবে আমরা একটা দেখি যে এই শেখ হাসিনার 10 বছর যদি বলি, সেটা যদি ধরেও নেই যে এই সময় হয়েছে, কিন্তু এই সময় কিন্তু অতীতে দেখেন এই যে এখন এতগুলো নাম বললাম, এতগুলো মামলা হয়েছে, ধরাছোঁয়ার বাইরে বলছি, ব্যক্তি ধরাছোঁয়ার বাইরে, কিন্তু তার প্রতিষ্ঠান তো মামলায় পড়েছে। তার প্রতিষ্ঠানের কর্ণধার যারা, কিংবা যারা এই ঋণ নিয়ে অনিয়মের সঙ্গে জড়িত ছিল, তারা কিন্তু হয় ধরা পড়েছে, নয়
আপনি বলছেন যে দেশে থাকতে পারছে না ধরাছোঁয়ার বাইরে, অর্থাৎ দেয়ার ইজ সার্টেন অ্যাকশন, তাদের বিরুদ্ধে কিন্তু কিন্তু আসলে কিছুটা এই পদক্ষেপ অ্যাকশনটাকে নেওয়া কতটা হচ্ছে। কিরকম অ্যাকশন হ্যাঁ, বলবেন, এই কারণ জায়গাটাই হচ্ছে বিদেশে যে- যদি পালিয়ে আরামায়েশে জীবনযাপন করা হ্যাঁ, যায় এই যে তাহলে টাকাটা তো আত্মসাৎ ভালোই। করেছে বাংলাদেশের জনগণের, যারা ব্যাংকে আমরা আমানত রাখি, সেটা আত্মসাৎ করে সে হয়তো এই জায়গাটা হচ্ছে এখন একটা ন্যাশনাল টাস্কই। কিন্তু সরকার যদি এইটা সেই একই রকম থাকে যে যুগ যুগ ধরে বলে আসছে যে জিরো টলারেন্স, এখনো সেইটা থাকলে এটা বলার সুযোগ নেই। আরেকটা জায়গায় সুযোগ একটা নেই। বিষয় একটু জানতে চাই যে না, আমি আসলে তো একটা এবারে প্রশ্ন এইটার সঙ্গেই বলি যে এই সরকার 10 বছর একটানা ক্ষমতায় ছিল, আমি আসলে আরো 5 বছর তারা ক্ষমতায়, তারা বলছে যে ম্যান্ডেট Mandate পেয়েছে। পেয়েছে। কাজে এখন কিন্তু আর বিএনপির আমলে দুর্নীতি হয়েছে বা এরশাদের আমলে 10 বছর ক্ষমতায় ছিল, 9 বছর, তখন দুর্নীতি হয়েছে। এই গভর্নমেন্টের কিন্তু আর এই যুক্তি দেওয়ার বা যদি কেউ বলে অজুহাত দেওয়ার সেইটার সুযোগটা কিন্তু নাই। এখন দুর্নীতি অনিয়ম যা কিছু ঘটবে তার অন্যের কারণে ঘটছে বা অন্যের আমলে ঘটছে। বা এটাকে আমি না জঞ্জাল ঠেকাতে ছড়াচ্ছি, পারার দায়ভার পুরোটাই কি পুরোটাই সরকারের সরকারের উপরে। কিন্তু সরকার এই বর্তাবে কারণে আর আমি কি। কেন বলি, দেখেন এটা কোনো করবার জন্য না। 1972 সালের পরে সেই সময় কম্বল চুরির অভিযোগ এসছে। হ্যাঁ, তো কম্বল চুরি কারা করেছে, রিলিফের কম্বল কারা চুরি করেছে, যারা ক্ষমতার সঙ্গে জড়িত যারাই করেছে, সাধারণ মানুষ তো করে নাই। তার পরবর্তী পর্যায়ে তো বিভিন্ন রকমের দুর্নীতি খবর আমরা পড়েছি। আর ওই যে উনি বললেন যে আপনার বড় লোক হওয়ার, আমি জানি না আপনি হতে পেরেছেন কিনা, বড় লোক হওয়ার সংখ্যা বাড়ছে, তো তড়িৎ গতিতে বাড়ছে। অন্যদিকে বাড়ছে, জি। হ্যাঁ, অন্যদিকে বলা হচ্ছে দারিদ্র্য কমছে, কিন্তু কমলেও যে কোনো পরিসংখ্যানে এখনো 25% লোক দারিদ্র্য সীমার নিচে বাস করে। 25% লোক বললে খুব মনে হবে আপনার কাছে, এটা 25% কিছু না, কিন্তু যখন এটাকে আপনি অঙ্কে প্রকাশ করবেন যে 25% মানে 4 কোটি মানুষ, 4 কোটি মানুষ দারিদ্র্য সীমার নিচে, তখন কিন্তু এটা বোঝা যায় তীব্রতাটা কতখানি। শেষ একটা কথা বলি, যেমন ধরেন আপনি কাকে ধরবেন, কোথায় আপনি ওষুধ দেবেন, সর্বাঙ্গে তো ঘা। এই কিছুদিন আগেও পত্রপত্রিকায় ছাপা হয়েছে, অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে একজন ছিলেন, তিনি একজন সমাজে বিদ্যজন মানুষ, বুদ্ধিজীবী, মানে ভালো ভালো কথা বলেন, তার সম্পর্কেও তো কাগজে প্রতিবেদন ছাপা হয়েছে দুর্নীতির। তো তাহলে আপনি এই যে বলা হয় যে দুর্নীতি আমাদের সবাইকে গ্রাস করেছে, এটা হচ্ছে তার চিত্র। এখন যারা দুর্নীতির সঙ্গে থাকেন এরা এত বেশি প্রভাবশালী যে এদেরকে আসলে কেউ ধরতে পারে না। দ্বিতীয় হচ্ছে, ধরেন একটা লোক, একজন মানুষ 1000 কোটি টাকা দুর্নীতি করে বিদেশ চলে গেছে, সে প্রচুর আরামে বাস করবে, তাকে কেউ ধরতেও পারবে না। সে যে মার্কিন যুক্তরাষ্ট্রে থাকবে এমন না, ওই ক্যামেন আইল্যান্ডসে, লুক্সেমবুর্গে, এমন সব জায়গায় চলে যাবে যেখানে আপনার এই কি বলে আমাদের দূতাবাস বলেন, এটা বলেন ওইটা বলেন, কোনো কিছুই আর সেখানে ফাংশন করে না। বা আফ্রিকায় কোথাও চলে যাবে, তখন আপনি কি করবেন? তখন তো সে তার রাজকীয় জীবনযাপন করবে এবং পরবর্তী পর্যায়ে তার যে বংশধর তারা আরো রাজকীয় জীবনযাপন করবে। সেটাই আমার প্রথম প্রশ্ন ছিল যে তাহলে তো এখন যারা দুর্নীতি করবে তারা তো উৎসাহিতই হবে একরকম, যে এইভাবে যদি আরামায়েশে থাকাই যায় তাহলে অবশ্যই তাই তো হয়। আরেকটি বিষয় যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায়, এটিতে আজকে অর্থমন্ত্রী বলছেন যে মামলা করা হবে এ মাসের মধ্যেই, যুক্তরাষ্ট্রের কোর্টে মামলা করা হবে এ মাসের মধ্যেই বা আগামী 3 ফেব্রুয়ারি, এর মধ্যেই একটা সময়সীমা বলছেন। মানে আগেও আমরা শুনেছি, মানে সাবেক অর্থমন্ত্রীও বেশ কয়েকবার বলেছেন মামলা করবার কথা, কিন্তু মামলাটি হয়নি। প্রতিবেদন প্রকাশের কথাও তো আমরা বেশ কয়েক দফা পিছাতে দেখেছি, 20 বা তারও বেশি সময় দফায় পেছানো হয়েছে। ফরাসউদ্দিনের নেতৃত্বে যে কমিটি ছিল সেই রিপোর্টটি। আজকে অর্থমন্ত্রী বলছেন প্রতিবেদনটি প্রকাশ করার প্রয়োজন হলে করবেন, না হলে করবেন না। এটা কিন্তু প্রয়োজন, প্রতিবেদন এটা হওয়া উচিত ছিল। যেটা আমি বলবো যে এই ব্যাংকের খাতে যে অনিয়ম চলছে তার সাথে কিন্তু বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ রেটটা একেবারেই ভিন্ন। আর ভিন্ন। আমি একটু ব্যাংকের আমরা একসাথে বলে একটু রিজার্ভটা প্রশ্নটা করলাম। বাইরে রেখেছি, হ্যাঁ। ফেডারেল রিজার্ভ যুক্তরাষ্ট্রের, এইটার পুরো দায় দায়িত্ব, এটা থেকে 1 পয়সাও যদি মানে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া খরচ হয়, সেটা পুরো দায়িত্ব কিন্তু ফেডারেল রিজার্ভের। বাংলাদেশ ব্যাংক কিন্তু যখনই মনে হয়েছে যে এই লেনদেনগুলো 800 কোটি টাকার মতো ডলারে যা হয় সেটা সন্দেহজনক হচ্ছে, সঙ্গে সঙ্গে কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে বলছে স্টপ দ্য পেমেন্ট। ফেডারেল রিজার্ভ কিন্তু পেমেন্ট করে নাই, কাজে পুরো দায়টা কিন্তু ফেডারেল রিজার্ভের। আমাদের এখানে দুর্নীতিটাকে বা আমাদের ব্যাংকিং এ অনিয়ম, আমাদের ব্যাংক থেকে টাকা নিয়ে ফেরত দেয় না, খেলাপি ঋণ হয়, এইটার সঙ্গে মিলিয়ে দেখেছে মানে অনেকে। এটিকে দুর্নীতি না যে বলে এখানে আসলে এখনো এই যে তদন্ত কমিটিটা হয়েছে ফরাসউদ্দিনের, এইটার কিন্তু হওয়া উচিত ছিল ইন্টারনাল। কারণ এইটা আমাদেরও কারো কারো মানে গাফিলতি থাকতে পারে, যে সময় মতো যখন ওরা ওদেরকে ইনফর্ম করেছে
যে স্টপ ইট, সেই স্টপ ইটটা ঠিকভাবে করা হয়েছে কিনা, কিংবা এটার একটা পাসওয়ার্ড থাকে, সেই পাসওয়ার্ডগুলো কোনো কায়দায় কেউ হাতিয়ে নিতে পেরেছে কিনা, সেইটার ক্ষেত্রে কারো গাফিলতি আছে কিনা। কিন্তু এইটাকে আপনি এমনভাবে উপস্থাপন করতে পারবেন না যাতে আপনি বাইরের যে দুর্বৃত্ত চক্র এই অর্থটা হাতিয়ে নিয়েছে তার বিচারের ক্ষেত্রে আপনি কোনো হাতিয়ার তুলে দেন। নিশ্চয়ই নিশ্চয়ই, আমি কিন্তু শুধু দুই তিনটা আমি একটা বিরতি নিয়ে আসি জনাব মাহফুজুল্লাহ, এই এখানে বিষয়টা শেষ নিয়ে করবো, এটা শুনবো। খুব দীর্ঘ আলোচনা কিছু নাই, দুই তিনটে বাক্য যোগ করব। এক নম্বর হচ্ছে, আমি যতক্ষণ পর্যন্ত মামলা না হবে ততক্ষণ পর্যন্ত মন্তব্য করতে আগ্রহী না। দ্বিতীয় হচ্ছে এটা চুরি, অন্য কিছু না। তৃতীয় হচ্ছে আমাদের অর্থমন্ত্রী যে ব্যাকগ্রাউন্ডের পারিবারিক জীবনে, আমি আশা করব এই ক্ষেত্রে তিনি সেই নৈতিকতা দিয়ে এটাকে বিচার করবেন এবং যেই রিপোর্ট হয়েছে সেই রিপোর্টটি আগে প্রকাশ করতে হবে। আমরা জানতে চাই আমাদের কোনো ব্যর্থতা আছে কিনা এই চুরির কারণে। কিন্তু এখানে আবার কোনো কৌশলগত বিষয় চলে আসে কিনা, কৌশলগত বলে কিছু নাই। গত অর্থমন্ত্রী কিন্তু সাবেক অর্থমন্ত্রী কিন্তু এটা বলেছিলেন। মাননীয় উপস্থাপক, কৌশলগত বলে কিছু নাই। কৌশল তখনই আসে যখন আপনি কাউকে রক্ষা করতে চান। কিন্তু যদি আমি একটা বিরতি নিয়ে আসি, বরং বিরতি নিয়ে যদি সম্ভব হয় এই বিষয়ে আর কথা বলবো, আরো প্রসঙ্গ তো রয়ে গেছে। ফিরছি দর্শক, থাকুন সাথেই। ফিরলাম সংবাদ সম্প্রসারণে। আরো একটা বিষয়ে আলোচনায় যেতে চাই। গতকাল জাতিসংঘ মহাসচিবের বক্তব্য, যেটি তিনি বলছেন বাংলাদেশের নির্বাচন সম্পর্কে, যে নির্বাচন পারফেক্ট হয়নি। তিনি পারফেক্ট যেটি শব্দ হতে পারে নিখুঁত বা সঠিক হয়নি। আজকে ওবায়দুল কাদের সেই বক্তব্যের প্রেক্ষিতে বলছেন যে পৃথিবীর কোন দেশে একেবারে নিখুঁত নির্বাচন হয়, তারা নির্বাচনকে নিখুঁত না বললেও গ্রহণযোগ্য মনে করছে, যার কারণে এই সরকারের সাথে কাজ করতে আগ্রহ প্রকাশ করছে জাতিসংঘ। জনাব মাহফুজুল্লাহ, কি বলবেন? এখানে তিনটা বিষয় আপনি সামনে এনেছেন। শেষটা দিয়ে শুরু করি, সরকারের সঙ্গে কাজ করা। পৃথিবীর বহু দেশে খুব ত্রুটিপূর্ণ নির্বাচন হয় এবং ত্রুটিপূর্ণ নির্বাচনের পরে, বহু দেশেই ত্রুটিপূর্ণ নির্বাচনের পরে সরকার গঠিত হয়। সেই সরকারের সঙ্গে কি সম্পর্ক, আমার তো মনে পড়ে না কোনো সরকারের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছে, সেটা সামরিক শাসকই হোক, স্বৈরাচারী হোক, একদলীয় শাসন হোক। এই যে যেমন ধরেন, একটা খুব অপ্রাসঙ্গিক না, এই যে সুদানে এখন যে আন্দোলনটি চলতেছে গত 1 মাস ধরে, ডাক্তারদেরকে গুলি করে মেরে ফেলেছে, এইটা করেছে ওইটা করেছে। সুদানের যিনি শাসক বশির, তিনি তো 30 বছর ধরে আপনি ক্ষমতায়, মানুষ আন্দোলন করছে এবং এর মধ্যে কিন্তু তিনি তার রাষ্ট্রের এক অংশ হারিয়েছেন। দারফুর, যেটা সবচেয়ে বেশি তেল সমৃদ্ধ এলাকা, সেটা উনি হারিয়েছেন এই সব কারণে। কিন্তু তার সঙ্গে কি সম্পর্ক কেউ ছিন্ন করেছে? আপনি সিরিয়াতে দেখেন, এত লড়াই, এত কিছু হচ্ছে, সিরিয়ার যিনি নেতা আসাদ, তার সম্পর্কে এইসব অভিযোগ আছে, সম্পর্ক ছিন্ন। কাজে ওইটা ভিন্ন জিনিস। কাজে নির্বাচনের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে মনে করি নির্বাচন বা একটা দেশের, কারণ রাষ্ট্রে রাষ্ট্রে যে সম্পর্ক, সেটা কিন্তু অন্য রাষ্ট্রের ইয়ের উপরে নির্ভর করে না, অভ্যন্তরীণ বা শাসন ব্যবস্থার উপরে। তাহলে তো ধরেন কমিউনিস্ট রাষ্ট্রগুলো যখন ছিল, তাদের সঙ্গে পুঁজিবাদী রাষ্ট্রের হতো না, সম্পর্ক হতো না, কূটনৈতিক সম্পর্ক হতো না বা অন্য সম্পর্ক হতো না। কাজে সেখানে ওইটা আমি মনে করি না যে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমার এখানে যদি ত্রুটিপূর্ণ নির্বাচন হয় সেই জন্যে, কারণ সরকারের সঙ্গেই কাজ করতে হয় এইসব প্রতিষ্ঠানের। জাতিসংঘ তো ইন্টার গভর্নমেন্টাল অর্গানাইজেশন। ওবায়দুল কাদের সেই বক্তব্যটাতে কি যাবেন কিনা যে নির্বাচন নিখুঁত না বললেও গ্রহণযোগ্য? না, সেটা বলছি যে সেটা হচ্ছে আপনার ইন্টার গভর্নমেন্টাল অর্গানাইজেশন, কাজে সরকারকে সেখানে থাকতে হবে, এক। দ্বিতীয় হচ্ছে জনাব ওবায়দুল কাদের যেটা বলেছেন যে নিখুঁত না হলেও গ্রহণযোগ্য, ওনার ওই বক্তব্যটা সঠিক না। পৃথিবীর বহু দেশেই নিখুঁত নির্বাচন হয়, হয় না যে তা না। ইউরোপীয় বেশ কতগুলো দেশে নিখুঁত নির্বাচন হয়, সেখানে এসব কোনো প্রশ্ন ওঠে না। এখন নিখুঁত বলতে আপনি কি বোঝাচ্ছেন, সেটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এটা হচ্ছে এক। আর দ্বিতীয় হচ্ছে, হ্যাঁ, এক অর্থে তো নির্বাচন আপনার, যেহেতু সরকারের সবসময় একটা চ্যালেঞ্জ ছিল অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে, সবাই অংশগ্রহণ করেছে, কিন্তু নির্বাচনে কি ঘটেছে সেটি সম্ভবত এখানে আলোচনা। কিন্তু আজকে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ভারতীয় গণমাধ্যমে যেই, হ্যাঁ বললাম তো, আমি ওগুলিতে যাচ্ছি না তো, কি নির্বাচন হয়েছে, কেমন নির্বাচন হয়েছে। আমার ধারণা আমাদের এই টেলিভিশনের দর্শক বা অন্যান্য চ্যানেলের দর্শক যারা ভোটার, তারা জানেন কি নির্বাচন হয়েছে। কাজে এটাকে নতুন করে আলোচনা করার আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে কোনো ইয়ে আছে। একটা বাক্য শুধু যোগ করব ওনার কাছে যাওয়ার আগে, সেটি হচ্ছে 68টি আসনে, এটি টিআইবির পরিসংখ্যান না, নির্বাচন কমিশনের যে ফলাফল, 68টি আসনে আপনার 97% বেশি ভোট পড়েছে। এখন এটাকে যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে বুঝতে পারবেন যে 97% বেশি ভোট পড়া মানে কি, যারা মারা গেছে, যারা বিদেশে আসে, এটা মিলিয়ে 100 হয়ে যায়, সে সবাই এখানে ভোট দিয়েছে, নাহলে তো এটা হওয়ার কথা না।
এটি হলো অজয় দাশগুপ্ত, এটি অবশ্য প্রধানমন্ত্রীর আজকের বক্তব্য যে নির্বাচনী বাস্তবতা বুঝতে হবে, নির্বাচনী ইতিহাস পর্যালোচনা করবার জন্য তিনি আহ্বান করছেন মানে সমালোচনাকারীদের। অজয় দাশগুপ্ত, আপনার তো প্রথমত পারফেক্ট তো মানে খুব মানে একেবারে নানাভাবে পারফেক্ট না আর কি, কাজে সেটা একরকম ভাবে আপনি ব্যাখ্যা করতে পারেন যে পারফেক্ট হয়েছে কিনা। এখন ওবায়দুল কাদের সাহেব তো তার মতো করে, দলের সাধারণ সম্পাদক, তিনি মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য, কাজে তার মতো করে অবশ্যই বলবেন। বা প্রধানমন্ত্রী বিদেশি সাক্ষাৎকারে বলেছেন, সেখানেও কিছুটা মানে কূটনৈতিক সুলভ মন্তব্য ইত্যাদি থাকে, কিন্তু বাস্তবতা হচ্ছে এটা কি, যেটা বলছে যে বাংলাদেশের বাস্তবতা। দেন 14 সালে যখন নির্বাচন করতে গেছে তখন কিন্তু 500 স্কুল পুড়ে দিয়েছে, তাই না? নানান জায়গা হামলা হয়েছে, সন্ত্রাস হয়েছে, আগুন দিয়েছে বা পেট্রোল বোমা ছুঁড়েছে। সেই রকম এই গভর্নমেন্ট এইবারে যখন 5 বছর পরে নির্বাচন করতে গেছে এবং তারা ক্ষমতায় ছিল, এইরকম ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেটার জন্য যারা এটা করতে পারে তাদের প্রতি কিন্তু এক ধরনের কঠোর অবস্থানে ছিলেন। কাজে সেটাকে কেউ বলতে পারে যে এটা অংশগ্রহণে মানে সবাইকে অংশগ্রহণ করতে দেওয়া হয় না, এই কর্মীরা নামতে পারেনি অনেক জায়গায়, কিন্তু গভর্নমেন্ট একটা অবস্থান নিয়েছেন যে ওই সময় সহিংসতা যারা করেছে তাদের হয় গ্রেপ্তার করতে হবে, না হয় পাকড়াও করার চেষ্টা করতে হবে, বা পাকড়াও করলে তাকে শাস্তির প্রক্রিয়ায় নিয়ে যেতে হবে। কাজে সেটা হচ্ছে গভর্নমেন্টের অবস্থান। আপনি এটা বলতে পারেন যে তারা তো মাঠে নামতে পারতো কোনো না কোনো প্রার্থীর পক্ষে, সেই সুযোগটা কিন্তু 2014 নির্বাচনের অভিজ্ঞতায় গিয়ে সরকার এই অংশটার প্রশ্নে, যারা ওই সময় সহিংসতা, পেট্রোল বোমা, আগুন দেওয়া, স্কুল পোড়ানো, প্রিজাইডিং অফিসার সম্ভাব্য যারা তালিকায় ছিল তাদের বাড়িতে হামলা করা, সেইগুলো যারা করেছে তাদের প্রতি একটা কঠোর অবস্থান নিয়েছে। সেটাই অবশ্য আমার ধারণা যে এই কথাটাই বলতে চেয়েছেন। আমি খালি একটা বাক্য যোগ করে দিই এটার সঙ্গে, সেটা হচ্ছে যে উনি বলেছেন যে নির্বাচনী ইতিহাস পর্যালোচনা করতে হলে আপনি যদি একাডেমিক কনটেক্সটও দেখেন 1973 সালের নির্বাচন থেকে মানে দেখা উচিত আমাদের, এটা হচ্ছে এক। আর দ্বিতীয় হচ্ছে এই যে অজয় দাশগুপ্ত যেটা বললেন যে 2014 সালের নির্বাচনের সময় যারা এইসব সমস্যা তৈরি করেছে, হ্যাঁ তারা তো অপরাধমূলক কাজ করেছে, তো অপরাধমূলক কাজ করলে 5 বছর আপনি তাদেরকে ধরতে পারলেন না, এখন নির্বাচনের আগে এসে তাদেরকে ধরলেন দলে দলে, সেখানেই মানুষের সরকারের ইন্টেনশন সম্পর্কে মানুষের মনে প্রশ্ন দেখা দেয়। এইটুকুই 5 বছরই কিন্তু তাদের মানে 2015 বিশেষ করে যে 3 মাস হরতাল অবরোধ, সরকার কিন্তু তাদের ব্যাপারে কঠোর অবস্থান 5 বছরে শিথিল করেন। এই যে মিটিং মিছিল করায়, নানান রকমের প্রতিবন্ধকতা, এইগুলো কিন্তু আমরা দেখেছি। ঘিরে যেহেতু এই অসুবিধাগুলো হয়, নির্বাচনের আগে একটা বিশেষ সচেতনতা বা মানে বিশেষ অবস্থা, মানুষ গ্রেফতার করে তো সচেতনতা হয় না, সেইটা কিন্তু বিএনপি ওভারকাম করতে পারতো। জান এই যে ওবায়দুল কাদের বলছেন যে নির্বাচন বাতিল, এই প্রশ্নে কোনো সংলাপ হতে পারে না। এই প্রশ্নে কিন্তু সংলাপের অভিজ্ঞতা আমাদের আছে। 1996 সালে 15 ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছিল, আওয়ামী লীগ কিন্তু রাজপথে জনগণকে সমবেত করে সংলাপে বাধ্য করেছিল এবং পার্লামেন্ট 1.5 মাসের মাথায় ভেঙে দিতে বাধ্য করেছিল। সেই জায়গাটাই কিন্তু বিএনপি যেতে পারেনি। ধরেন আরেকটা কি, ডক্টর কামাল হোসেন 91-এ যখন আওয়ামী লীগ হেরে গেল নির্বাচনে, 91-এর মার্চের নির্বাচনে, তখন কিন্তু ডক্টর কামাল শেখ হাসিনাকে বলেছিলেন যে আপনি দলের নেতা, নির্বাচনে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেন। কামাল হোসেন তার গণফোরাম নিয়ে এতদিন কিন্তু পাওয়ারের চ্যালেঞ্জ হয়নি, কিন্তু এইবারে বিএনপি সাথে ঐক্যজোট করে, জামাতে ইসলামের সঙ্গে পরোক্ষে জোট করে তারা কিন্তু পাওয়ারের চ্যালেঞ্জটা হয়েছিল এবং ডক্টর কামাল ছিলেন তার শীর্ষ নেতা, তিনি কিন্তু এইবারে পদত্যাগ করেননি। শেখ হাসিনাকে কিন্তু উনি 91-এ বলেছিলেন, চিঠিও দিয়েছিলেন যে আপনি পদত্যাগ করেন, শেখ হাসিনা কিন্তু পদত্যাগ করেছিল, কর্মী নেতাদের চাপে পদত্যাগপত্র প্রত্যাহার করেন। কিন্তু ডক্টর কামাল কিন্তু এইবারে আর তিনি কিন্তু নেতা ছিলেন, কাজেই সংলাপ কিন্তু 96-এ হয়েছিল। শেখ হাসিনার সংলাপ সরাসরি না হোক, কিন্তু পার্লামেন্ট বসছে, শেখ হাসিনার প্রত্যাশা মতো পার্লামেন্ট কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের বিধান করে সংবিধান সংশোধনও করেছে। এইবারে সেইটা বিএনপি বা তার মিত্ররা এই যে সংলাপের কথা বলছেন, আমি এই প্রসঙ্গে মাহফুজুল্লাহ আপনার কাছে জানতে চাইবো যে জাতিসংঘ মহাসচিব অর্থবহ সংলাপের কথা বলছেন, আপনার কাছে আসবে, একটা বিরতি নিয়ে। আচ্ছা ঠিক আছে। ফিরলাম সংবাদ সম্প্রসারণে। অনলাইনের খবরে যাবার আগে জনাব মাহফুজুল্লাহ সেই মন্তব্যটি জানতে চাই যে জাতিসংঘ মহাসচিব বলছেন তো অর্থবহ সংলাপ না, সংলাপ সম্পর্কে আমি একেবারে খুবই সংক্ষিপ্ত 2-3 বাক্যে শেষ করে দেব। আমার জানা মতে
মানে আমি যা দেখেছি বাংলাদেশে কখনোই কোনো রাজনৈতিক সংলাপ সফল হয়নি। একবার শুধু হয়েছে, সেটা জিয়া রহমানের আমলে, যখন আওয়ামী লীগ বঙ্গভবনে গিয়ে জিয়া রহমানের সঙ্গে নির্বাচনের আগে সংলাপ করেছিল। এর পরবর্তী পর্যায়ে যতগুলো সংলাপ হয়েছে কোনো সংলাপ থেকে কোনো ফল আসে নাই। আর ওই যে 15ই ফেব্রুয়ারি নির্বাচনটা কিন্তু সংলাপের ফসল না, এটা আন্দোলনের ফসল। পরবর্তী পর্যায়ে তো সংসদে বসে হয়েছে। এরশাদের আমলে অনেকগুলো হয়েছে, সংলাপ হয়েছে, যেখানে বেগম জিয়া, শেখ হাসিনা সবাই গেছেন বঙ্গভবনে আলাপ করার জন্য, কিন্তু ফলাফল ছিল শূন্য। আর কাজেই আমি মনে করি না আমাদের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে সংলাপ খুব একটা অর্থবহ, মানে অর্থবহ সংলাপের আহ্বান এখন করে আসলে লাভ কি? এটা তো নির্বাচন আগেও হয়ে ছিল। গেছে, আগেও সরকার ছিল, গঠন হয়ে গেছে। জি, এটা ওরা বলে ডায়লগটা, এটা তো কোনো দোষের কিছু না। মানে সেটা কি রাজনৈতিক অর্থবহ? মহলে সেটা তো একটা ফাঁক ফোকর বের হয়ে যাবে যে অর্থবহ আসলে কি। কিন্তু Definition-টা ক্ষমতায় কি যারা দিচ্ছে? থাকবে, শেখ হাসিনা ক্ষমতায় আছেন 10 বছর একটানা ছিলেন, তার আগে 5 বছর ছিলেন, তার আগে 2 দফায় তিনি কিন্তু ছিলেন, মানে বিরোধী দলের নেতা ছিলেন। কাজেই তিনি তো বসতেই পারেন, বসা উচিত যে কোনো সময়। এটা আপনি কি নাম দিবেন, কিভাবে করবেন সেটা ভিন্ন, কিন্তু আপনাকে তো আলোচনায় সবসময় আপনাকে সরকার প্রধান সেটা কোন ফরম্যাটে করবেন তার সাথেই সংলাপ করতে হবে, নাকি কখনো কোনো ডিসির সঙ্গে, কখনো কোনো রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে, এটা তো আপনাকে হতেই পারে। ওবায়দুল কাদের সাহেবের অবস্থান আমি বুঝি না। মামাবাড়ি আবদার, সংলাপ হবে না, সংলাপ হবে, তারপর আমন্ত্রণ জানাবেন শুভেচ্ছা বিনিময়ের জন্য, এখন বলছেন সংলাপের প্রয়োজন। আমি বুঝি না যে উনি তো একটা বিষয় কিন্তু তিনি স্পষ্ট করছেন, নির্বাচন নিয়ে কোনো সংলাপ হবে, নির্বাচন নিয়ে কোনো কথা সংলাপ হবে না। তাহলে তো আপনি সংলাপের ধারে কাছে যায় না, তার দরকারটা কি? নির্বাচন ছাড়া অন্য কিছুর জন্য তো সংলাপ প্রয়োজন নাই, কারণ সরকার সরকার কোনো প্রয়োজনতা দেখছে না। না, সরকার তো অ্যাবসলিউট পাওয়ারের এখন অধিকারী, কাজে এখানে তার প্রধানমন্ত্রী যেমন সেদিন বললেন, বলছেন যে বিজয়ের পরে যে সবার সঙ্গে কথা বলতে চাই, শুনতে চাই, আমি সরকারের প্রধান, দলের প্রধান হিসেবে বড় পরিচয় না এখন। এটা তো একটা তার সংলাপটা সেই ক্ষেত্রেও হতে পারে, সেইভাবে অংশগ্রহণ, যে কোনো ইস্যুতেই তো কথা বলতে পারেন। আমরা একটু পরের খবরগুলো দেখে নিই। প্রথম আলোতে এসএসসির সময় সব কোচিং সেন্টার বন্ধ, প্রশ্ন ফাঁস রোধে এই আগেও শিক্ষামন্ত্রী করেছিলেন, প্রশ্ন ফাঁস বন্ধ, 30 মিনিট আগে পরীক্ষা হলে যেতে হবে, এবং শেষের দিকে এসে কিন্তু শিক্ষামন্ত্রী সফল হয়েছিলেন। এইচএসসি পরীক্ষা আমরা দেখেছিলাম ফটোকপি, আজকাল স্মার্টফোনের কারণে প্রশ্ন কার কাছে যায়, থানা বা কোনো এই যে স্ট্রং রুমে যাদের আছে আর কি, সেখানে যায়। সেখানে কে যেতে পারে? ওসি যেতে পারে, ইউনো যেতে পারে, বা কোনো এলাকার প্রভাবশালী হেডমাস্টার যেতে পারে, এর বাইরে তো কেউ যেতে পারে। কাজে ওই জায়গাটায় অবশ্যই গোয়েন্দা তৎপরতাও শুরু হয়ে গেছে। চ্যালেঞ্জ কি খুব কঠিন হবে এবার? আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি, আমার ভুল হতে পারে, আমি মনে করি যে পুরো পরীক্ষার প্রশ্নপত্র যদি সৃজনশীল পদ্ধতিতে হয়, নকল করার সম্ভাবনা খুব কমে যায়। একটা ছোট্ট উদাহরণ দেই না, একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারবেন। 1961 সালে মেট্রিক সময়, ইন্টারমিডিয়েট পরীক্ষার সময় একটা রচনা লেখা আসছিল। রচনাটার এইটাই ছিল শিরোনাম, গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ, বাংলায় রচনা লেখেন। এখন আপনি যতই বলে দেন গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ, রবীন্দ্রনাথের গানের কথা, আপনি ওই মাথায় কিছু না থাকলে নকল করে ওটা লিখতে পারবেন না। নানান রকম সাজেশন অবশ্য আছে প্রশ্ন ফাঁস ঠেকাতে কি করণীয়। তবে কোচিং সেন্টারে কোনো তাদের ক্রেডিট নেওয়ার জন্য আমাদের এখানে যে বিজ্ঞাপন দেয় যে এত ছেলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় টিকেছে, এইগুলো এদের একটা ভূমিকা আছে, এবং এই কোচিং সেন্টারও তো একদল ব্যবসায়ী এবং একদল টিচার। আর একটু ছোট ছোট দু একটি খবর। এই মাসে পদ্মা সেতুতে বসবে আরেকটি স্প্যান, এই খবরটি রয়েছে। রেলের টিকিট কিনতে এনআইডি লাগবে, ন্যাশনাল আইডি কার্ড। মোটামুটি খবরগুলো। ধন্যবাদ আপনাদের দুজনকে। শেষ করি সংবাদ সম্প্রসারণ। ভালো থাকুন দর্শক।